স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সাবেক জজ এবং রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নাজমুল হক প্রধান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেই প্রসঙ্গটি দিয়ে শুরু করতে চাই, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যত কার্যকলাপ, তাকে নিয়ে যত আলোচনা সমালোচনা, তার সন্তানদের সাথে নামের মিল রেখে দুটি ইউনিয়ন নামকরণ করে, যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাতিল করা হচ্ছে, নাম পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করা হচ্ছে, একই সাথে এই যে মন্ত্রীর যত কার্যকলাপ তার সমালোচনা করা হচ্ছে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে, ধন্যবাদ সমালোচক ভাইকে। একটা বিষয় হচ্ছে যে আজকে এমনি তো ফেসবুক বর্তমান সময় অনেক খবরের কি বলা যায় মধ্যমণি হয়ে গেছে, শিরোমণি হয়ে গেছে, বড় মাধ্যম। হ্যাঁ, বড় মাধ্যম, এবং খুব মজার জিনিস পাওয়া যায়। এক ভদ্রলোক লিখেছে আলম সংকট, 3 আলম বলে কীরকম, বলে একটা এস আলম ছিল আওয়ামী লীগের সময়, যে এখন প্রচুর টাকা পাচার করে বিদেশে রয়েছে, বুঝছেন, এস আলম। একটা ছিল হিরো আলম, তোলপাড় করে ফেললো এক সময়, তাই না? এবার হয়েছে মীর শাহে আলম, কিন্তু তোলপাড় করে ফেলছে। নতুন সরকারে আসার আগেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক সাহেব উনি বলেছিলেন যে আপনারা এমন কিছু করবেন না যে কারণে আমাকে কোনো ব্যবস্থা নিতে হয়। কিন্তু এটা তো কথার কথা, ওই যে বলে না, সরকার যদি পুরনো পথেই হাঁটে তাহলে তো এই কাজগুলি হবেই। উনি শুধু কি বলা যায় যে এই ইউনিয়নের নামকরণ না, আপনার একটা স্কুল, পুরনো স্কুল 53 বছর না, তার নামও পরিবর্তন করেছেন। মানে এত খায়েশ লোকের এত কিছু দেখার পরে কেমনে হয়, এটাই হলো বর্তমান সময় দেখতে হচ্ছে। একটা হচ্ছে যে তারেক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, দেখলাম লাল কালির দাগ দিয়ে ফাইল বন্ধ করতে, না, এটা যথেষ্ট না। বিড়াল প্রথম রাত্রেই মারতে হয়। প্রথম রাত্রে ওনার এই সামগ্রিক কর্মকাণ্ডের জন্য হি শুড বি স্যাকড ফ্রম দি মিনিস্টার, তাহলে বাকিদের জন্য শিক্ষা হতো। উনি বরাদ্দ নিয়েছেন বেশি, অধিকাংশ বরাদ্দ কেটে নিয়েছেন উনি, এগুলি এসছে পত্রিকায়। উনি ওনার সেই কাজের ভাগ, সিংহভাগ কাজ ওনার ছেলের ফার্ম নামে নিয়েছেন। এই সামগ্রিক বিষয়গুলি এসছে, ওনার পক্ষে প্রতিবাদনী। উনি একজন সাংবাদিককে গ্রেপ্তার করিয়েছেন, যদিও আজকে সরি বলেছেন। তাহলে সামগ্রিক বিষয়ের কারণে ওনাকে প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রেফতারের ব্যাপারে তার কোনো অনুমোদন নেই। শুনেন, ওইটা ওই যে আপনার ওই যে মানে কি বলে একটা কথা এখন ভুলে গেছি, যে কি চায় আর কি, মনিব কি চায় চাকর সেটাই করে আর কি। তো উনি কি চান সেটাই করছেন, বাকিরা উনি চাইছেন কি চান না, ওনার চাহনি দেখেই, ওনার অ্যাক্টিভিটি দেখে ওনারা ওই পদক্ষেপ নিয়েছেন। এবারটা লিখবি কেন তুই? এই বাস্তবতায় সরকারের বলি প্রধানমন্ত্রীর আসলে কি করা উচিত? প্রধানমন্ত্রী উচিত ছিল ওনাকে স্যাক করে দেওয়া, ওনাকে একদম মন্ত্রী পরিষদ থেকে, তাহলে বাকিদের জন্য লেসন হয়ে যেত এটা, যে না, এই ধরনের কাজ করা যাবে না। এটা বার্তা যাবে, বার্তা যাবে। আপনার কাছে আবার আসবো। ইকতেদার আহমেদ, এই যে এলজিআরডি প্রতিমন্ত্রীর কর্মকাণ্ডে তোলপাড়, নাজমুল হক প্রধান বলছিলেন যে সরকার পুরনো পথে হাঁটছে কিনা। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, তিনি সঠিক সময় উদ্যোগ নিয়েছেন, কিন্তু আসলে আরও কঠোর হওয়া দরকার। আপনি কি মনে করেন? না, অবশ্যই তো কঠোর হওয়া দরকার ছিল। তো যেটা উনি করেছেন যে 2টা ইউনিয়ন, তার 2 ছেলের নামে 2টা ইউনিয়ন করেছেন, আবার আরেকটা ইউনিয়নের নাম স্বর্ণদ্বীপ করেছেন। তারপরে ধরেন এই যে সংসদ অবশ্য তিনি এগুলো একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা দিলে ওই ব্যাখ্যা তো ধরেন সাফিসিয়েন্ট না। এই ব্যাখ্যা যাই হোক, যে সংসদের যারা তার দলের লোকজনের কাছে ওটা গ্রহণযোগ্য হয়নি। তারপরে ধরেন যে এই যে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার এক উপজেলায় যে বরাদ্দ নিয়েছেন, আর অন্য সেখানে 70 ভাগ বরাদ্দ নিয়েছেন, আর অন্য সব গুণাতে দিয়েছে হয়েছিল 30 ভাগ বরাদ্দ। তারপরে হচ্ছে আবার দেখা গেল যে এই যে কাজের যে বিতরণ করেছেন, সেখানে দেখা গেছে যে সেখানে হয়েছিল তার ছেলেকে দেওয়া হয়েছে, হলো কাজ দেওয়া হয়েছে আর কি। তো এই ধরনের অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর সরকারের তো বেশি দিন হয় না, এখন যদি বিগিনিংয়েই যদি এই ধরনের যদি অনিয়ম করে, তাহলে ভবিষ্যতে তো আরও 4.5 বছর বা 5 বছর সময় আছে। এই সময়ের মধ্যে তো তার তো অনিয়ম তো এটা তো মাত্রা ছাড়িয়ে যাবে। তো আমার মনে হয় যে যেটা ব্যবস্থা নিয়েছেন, যে উনি খালি যে লাল কালি দিয়ে এই নাম পরিবর্তন বাতিল করেছেন, তো আমি আমার যে এই নাজমুল হক সাহেব যেটা বললেন, যে আমার মনে হয় তাকে মন্ত্রিসভা থেকে যদি বাদ দেওয়া হতো, এটাই হতো যথাযথ হতো। জি, নাজমুল হক প্রধান, এই যে একটি কথা বলা হয়, এখন যে কোনো কিছু হলে কিন্তু এই কথাটা বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা ফুলিয়ে ফাঁপিয়ে আসে আসলে বাস্তবতা
এতটা না, এবং এই যে বলা হয় যে একটা হয়তো সমালোচনা করা হচ্ছে, এই জায়গাগুলো কি আসলে আবার মানে এই তরফ থেকে একটু মাঝে মাঝে বাড়াবাড়ি না, হয় কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কিছু বাড়াবাড়ি আছে, তাই না? তারপরেও আমি বলবো যে প্রথম সংবাদগুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং পাবলিক, এবং এটা এত একটা ইজি কমিউনিকেবল মানে যোগাযোগের একটা মাধ্যম এবং হয়ে তারপর গেছে। সেই সূত্র ধরে আসলে সেই জাতীয় সূত্র ধরে, গণমাধ্যমগুলোতে জাতীয় গণমাধ্যম, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই তারপর তৎপর হয়, কিন্তু প্রথম পাবলিকের চোখে যেটা যায় সেটা বিবৃত করার ক্ষেত্রে বাড়াবাড়ি থাকতে পারে, এক্সাজারেশন থাকতে পারে, তাই না, সঠিক না হতে পারে, কিন্তু বাট জিনিসটা কিন্তু বোঝা যায় যে ঘটনাটা কি ঘটেছে। আপনি নিজেও নিজের সেন্স দিয়ে এটা বোঝা যায় কতটুকু বাড়াবাড়ি না, ফলে এইগুলি পরিষ্কারই আসে। আমি বলবো যে এই যে যোগাযোগ মাধ্যম, এটা আসলে হ্যাঁ, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তো আইনও আছে, বিগত সরকারের পক্ষ থেকে কিছু বাড়াবাড়ি করলে সেগুলির ক্ষেত্রে তো পদক্ষেপ নেওয়া কিছু যায়। ক্ষেত্রে আমরা ভুয়া খবর ছড়ানোর বিষয় আর কিন্তু দেখি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা ক্ষতিকর সেটা আমি দেখেছি, আমার সময় দেখেছি, আমি ডাকসু নির্বাচন নিয়ে একটা কমেন্ট করেছিলাম তেঁতুলিয়ায়, যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি চেষে, যে যারা এখানটা জিতলো ডাকসু নির্বাচনে এরা আওয়ামী লীগের কোলে পিঠেই ছিল, অথচ ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে যেতে পারেনি, ফুল নিয়ে যাওয়ার পর তাকে পিটায় বের করে দেওয়া হয়েছে, আর এই ছেলেগুলি কিন্তু বহাল তবিতে ক্যাম্পাসে ছিল এবং ওরা ভোট করছে। তো ফলে এই যে কথাটা বললাম কেন, এই কারণে বট বাহিনী আমাকে এইভাবে আক্রমণ করলো, এত বাজে কথা, বাজেভাবে, এটা অকল্পনীয়। মানে ফেসবুকে আমাকে আমার মানে মৃত বাপ মা সম্পর্কে, এবং আমি পরে এটা যখন দেখলাম যে সবাইকে সম্পর্কে, মানে নুরুল কবির থেকে শুরু করে যত আছে ওদের সমালোচনা করলে এইগুলি আক্রমণ ওরা করে, এবং এটা ওদের একটা কী বলা যায় যে মজ্জাগত বিষয় হয়ে গেছে। এইটা একটা বিষয়। এমনি সাধারণ পাবলিক আমার ধারণা সমালোচনা করার ক্ষেত্রে ফেসবুকে অবশ্যই করবে, আমারও করবে, কিন্তু সেটা ক্ষেত্রে এত শালীন হয় সেটাই আমি আশা করি। এই ক্ষেত্রে মাঝে মধ্যে গালাগালি দেওয়ার ক্ষেত্রে আমি অনেককে ব্লক করে দিই, তাই না, বাবা নিয়ে কোনো প্রয়োজন নেই তো তার। আপনার প্রশ্ন আপনি ভিন্ন মতটা দিন, আপনার মতটাকে তো কাটল করছে না সেখানটা, কিন্তু যে শালীনতার মাত্রা অতিক্রম করছে, এইগুলি না হওয়া বাঞ্ছনীয়। না হলে এটা এই মাধ্যমটা আরো বেশি ডেভেলপ করতে। আপনার কি মনে হয় কি না তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারও অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়তি এই বাড়াবাড়ির নেতিবাচক প্রচারণার শিকার হচ্ছে? না, এখনো সেরকম সরকারের তো এখনো সেরকম প্রচারণার শিকার সরকার হচ্ছে না, এখনো না। তবে আমি বলবো একটা বিষয় সরকারের খেয়াল রাখা উচিত, যে সরকার কিন্তু তার বিরোধী দল যাদের সঙ্গে এতদিন একসঙ্গে রাজনীতি করেছেন, এই দলটা বিরোধী দল হিসেবে এখন বসেছে। এই দলটার কিন্তু যদি বলি, ওরা আবার গালাগালি করবে আমাকে, এটা কিন্তু কখনো বিরোধী দল হিসেবে রাজনীতি করেনি, সবসময় ক্ষমতার সঙ্গে থেকে রাজনীতি করছে, পাকিস্তান আমল থেকে সবসময় দেখবেন আমি ক্ষমতার সঙ্গে। ইভেন কি এরশাদের সময়ও কিন্তু ওরা আওয়ামী লীগের সঙ্গে ভোটে অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম নামটাই বলি, তাই না। তো আজকে সেই দলটা বিরোধী দল, ফলে এই দলটা বিরোধী দলের ক্ষেত্রে প্রপার রোল প্লে করার ক্ষেত্রেও আমার ধারণা কিছু অস্বাভাবিকতা থাকবে, এবং সেইটা বিএনপি মোকাবিলা করে, বিএনপি একটা পলিসি নেওয়া দরকার যে কীভাবে এই বিরোধী দলকে মোকাবিলা করবে। জি, ইকতেদার আহমেদ, এই যে বিরোধী দল আসলে প্রপার বা যথাযথ বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে কিনা? না, এখন তো ধরেন এই যাবৎকাল পর্যন্ত যে সংসদের, তো এটা হচ্ছে হলো বোধহয় সরকার গঠনের পরে তৃতীয় অধিবেশন, বোধহয় বাজেট অধিবেশন, যেটা তৃতীয় অধিবেশন। তো এখন পর্যন্ত তো মোটামুটি তো তাদের ভূমিকা তো আমার মনে হয় যে যথাযথই তারা ভূমিকা পালন করছে আর কি। যেখানে যতটুকু বক্তব্য দেওয়া দরকার সেটা দিচ্ছে, আবার যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করতেছে। তো এভাবে যদি চলে তাহলে হয়তো তাদের মানে আমার মনে হয় যে বিরোধী দল হিসেবে তারা সফল হবে। আর যদি ধরেন কড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় তাহলে তো সেটা হচ্ছিল ভিন্ন কথা। এটা হচ্ছিল আগামীতে তারা কী ধরনের আচরণ করে বা তাদের প্রতি কী ধরনের আচরণ করা হয় এর উপরে নির্ভর করবে। কিন্তু আমরা দেখছি যে সরকারের ধরেন মোটা দাগে তো 100 দিন পার হয়েছে, তারপরে এখনই যখন রাজপথ মানে উত্তপ্ত করার যে হুমকি হুঁশিয়ারি যাই বলি, এগুলোকে কিভাবে দেখেন? না, রাজপথ এটা হয়তো কথার কথা বলতেছে, এটা কথার কথা বলতেছে যে রাজপথটা এখনো মানে উত্তপ্ত করার মতো ওই ধরনের কোনো পরিবেশ বা বাস্তব পরিস্থিতি আসলে তৈরি হয়নি যে ইস্যু নিয়ে আন্দোলন হবে। না। জি, নাজমুল হক, প্রধান একটু ভিন্ন ইস্যুতে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছে। নানা আলোচনা, এক ধরনের এই নিয়ে খুব তীক্ষ্ণ নজর ছিল কোন দেশে তিনি প্রথম যাচ্ছেন। ভারত ছিল আলোচনায়, চীন ছিল আলোচনায়, সবশেষে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়া থেকে তিনি চীনে যাচ্ছেন। তার এই সিদ্ধান্তটা কেমন হলো? এবং মালয়েশিয়া চীন সফরে যে আমরা বেশ কিছু জানি যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো বেশ কিছু সমঝোতা স্মারক চুক্তি সই হবে,
এই সফরটিকে কিভাবে দেখছেন? শুনুন, প্র্যাকটিক্যালি আসলে সরকার দেশ জাতির প্রয়োজনে কোন জায়গায় যাবে, কোনখানটায় কি কথা বলবে, কি কাজ, এটা সরকার তার প্রায়োরিটি নির্ধারণ করে। আমার কাছে মনে হয়েছে এইগুলি নিয়ে ভারত আগে গেল কিনা, কেন চায়না কেন আগে গেল বা কেন মালয়েশিয়া, এইগুলি নিয়ে প্রশ্ন করা অবান্তর। আচ্ছা। একটা বিষয়, মালয়েশিয়া প্রচুর আমাদের শ্রমবাজার, মালয়েশিয়া প্রচুর লোক মালয়েশিয়া কাজ করে এবং শ্রমবাজারটা অনেকদিন ধরে আটকেও আছে, ঝুলে আটকেও আছে। আছে, তাই না? তার ফলে মালয়েশিয়া যাওয়ার উনি যে প্রথম সিদ্ধান্ত নিয়েছে, তাই না, আমি ভালোভাবেই নিচ্ছি। আমি আশা করছি আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলি আমাদের যেগুলি আরও স্মুথ হওয়া দরকার, মসৃণ হওয়া দরকার। আমার ধারণা সরকার যাওয়ার আগে তো একটা হোম ওয়ার্ক হয়, আমার ধারণা এই গভর্নমেন্টও করেছে মালয়েশিয়ায় গিয়ে, তাই না? মালয়েশিয়ায় গিয়ে তো এমনি জাস্ট ট্যুর নাইটে আজ গেল আর ফিরে আসলো, ইট ইজ নট প্লেজার ট্রিপ। গভর্নমেন্ট যাচ্ছে, তার সরকার প্রধান যাচ্ছেন, তাই না? এটা জাতির একটা ভালো কি বলা যায় যে অর্জনের জন্য যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়া যাচ্ছেন, এবং আমি ওই পত্রিকা আজকে মালয়েশিয়ার পর উনি চীন যাবেন, তাই না? আমরা আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশটার ফরেন পলিসি যেটা ছিল, আমার ধারণা ওই জায়গায় থাকা উচিত আমাদের, যে আমাদের কারোর সঙ্গে বিশেষ কোনো শত্রুতা না, আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব। আমি যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। ইভেন কি পাকিস্তান কোন ইন্ডিয়া কোন, আমরা একপাক্ষিক নীতি এর আগে অতীতে আমরা গ্রহণ করার চেষ্টা করেছি বা করেছি, আছে সম্পর্ক কিন্তু না থাকার মতো। বলে এইগুলি যেটা খেসারত দিতে হচ্ছে, আমাদের সবার সঙ্গে সম্পর্ক থাক, আমরা আমাদের স্বার্থের কারণে আমরা সম্পর্কটা ইজি মসৃণ সবার সঙ্গে রাখবো, এবং আমাদের যেগুলি প্রয়োজনীয় জিনিস আমরা সেগুলি আমরা অর্জন করার চেষ্টা করব। সেক্ষেত্রে এই নতুন গভর্নমেন্টের সুযোগ অনেক আছে, যদিও সাম্প্রতিককালে আমি এটা খুব বড় ব্যত্যয় দেখছি না। এই দিল্লিতে গেছে সরকার একজন মন্ত্রী, ফেরত না পরে তাকে দিয়েছে। এগুলি ইভেন কি এগুলি যাওয়াটাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা হতে পারে, তাই না? এগুলিকে বড় করে দেখে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করার কোনো প্রয়োজন আছে এটা মনে করি না আমি, যে কোনো জায়গায়। আপনার আরও বিস্তারিত আলোচনা আসবো। ইকতাদার আহমেদের যে মালয়েশিয়া সফর, চীন সফর, এই সরকারের প্রথম প্রধানমন্ত্রী বিদেশ সফর, আপনি কি দৃষ্টিতে দেখছেন বা কোন দিকটাতে আপনি আসলে নজর রাখবেন? এই সফর এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখবো। যেমন মালয়েশিয়াতে তো আমাদের তো হয়েছিল বিশাল শ্রম বাজার, সেখানে আমাদের 8 লক্ষর উপরে শ্রমিক কর্মরত আছে। এখন এই শ্রম বাজারটা বন্ধ হয়ে গিয়েছে, তো এটাকে যদি পুনরায় যদি খোলা যায়, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আরও 2 থেকে 5 লক্ষ লোক যেতে পারবে। তো এটা তো একটা যদি বড় অর্জন হবে, একটা বড় অর্জন হবে যদি শ্রম বাজারটা খোলা যায়। এবং আশা করি যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, নিশ্চয়ই এটার ব্যাপারে একটা ইতিবাচক ফল আসবে এবং শ্রম বাজার খুলবে এবং আবার নতুন করে লোক যাওয়া শুরু হবে। এটা হচ্ছিল একটা দিক। আর চীনের সঙ্গে যেটা চীন তো ধরেন বাংলাদেশের হলো যে এখন হলো যে বাংলাদেশের যে এই আমদানি, সবচেয়ে বেশি আমদানি হলো যে চীনা পণ্য আমদানি হচ্ছে। তারপরে ধরেন আপনার হলো যে আমাদের যে যত উন্নয়ন প্রকল্প আছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগই উন্নয়ন সহযোগী। এখন ধরেন সেখানে ওদের সাথে বোধহয় 15টা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা। তারপরে ধরেন দ্বিতীয় পদ্মা সেতু, তারপরে দ্বিতীয় যমুনা সেতু, তো এগুলো যদি করা হয় এবং ঢাকা চিটাগং কড রেল লাইন এবং তিস্তা ব্যারেজ, তো এগুলো যদি সবগুলো যদি প্রকল্প যদি 15টা সমঝোতা স্মারক যদি স্বাক্ষর হয়, এবং স্বাক্ষর পরবর্তীতে সমঝোতা স্মারক আর চুক্তি আলাদা জিনিস। সমঝোতা স্মারকের মানে হলো যে আমরা চুক্তি করতে সম্মত হয়েছি, তারপরে তো ধরেন এই ফর্মাল চুক্তিটা হয়। তো এখন সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী যদি ধরেন চুক্তি যদি হয়, তাহলে তো দেশে ধরেন প্রচুর চীনা বিনিয়োগ হবে, এবং এই বিনিয়োগ তো দেশের উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে আর কি। জি, কিন্তু একটি কথা বলা হয়, এই যে ভারত আর চীনের মাঝে যখন ভূ রাজনৈতিক একটা তীব্র প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে, সেই জায়গায় এই সমীকরণটা মিলানো বাংলাদেশের জন্য কত? এখন ধরেন ভারত হচ্ছিল বাংলাদেশের হলো নিকটতম প্রতিবেশী, এবং আমরা 3 দিকেই হচ্ছিল ভারত দ্বারা বেষ্টিত। খালি একটু সামান্য 271 কিলোমিটার এটা হলো মায়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত। তো এখন ভারতের সাথে তো আমাদের ধরেন যেহেতু আমরা ভারত দ্বারা বেষ্টিত, সুসম্পর্ক আমাদের রাখতেই হবে, এবং সৎ প্রতিবেশী সুলভ যে আচরণ, ওই আচরণ আমরা ভারতের থেকে প্রত্যাশা করি আর কি। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ভারত ধরেন আমাদের এই যে ভিসা ক্যান্সেল করে দিল। ভারতের সাথে যে পুশিন সংকট বা ইস্যুটি, এই ইস্যুটার আসলে সমাধান কোথায় দেখছেন? এখন পুশিন যদি করতে হয়, তাহলে এটা হলো যে ওইখানকার আদালত যদি লিগাল ওয়েতে করতে হবে। এখন যেটা তারা করছে, এটা তো সম্পূর্ণ হলো যে ইলিগাল ওয়েতে করতেছে, আদালতের কোনো রায় নাই। এবং দেখা গেছে যে এটা হলো বোধহয় যশোরের 6 জনের ব্যাপারে এটা
এই ভারতের আদালতের রায় ছিল যে ওরা হচ্ছিল ভারতীয় নাগরিক, তো সেখানে দেখা গেল যে ওদের 2 জনকে ভারত ফেরত নিয়েছে, 4 জনকে কিন্তু এখনও ফেরত নেয় নাই। যেটা হচ্ছিল বাংলাদেশ থেকে যে ফেরত যাওয়ার ব্যাপার যেটা আর কি। আর যে পুশিন যেটা করতেছে এদের কেউর ব্যাপারে কিন্তু আদালতের কোনো রায় নাই। এখন আদালতের রায় ছাড়া যদি পুশিন যদি করা হয় তাহলে বাংলাদেশ এটা গ্রহণ করবে কেন? এটা তো একটা ধরেন যে এটা হচ্ছিল যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রক্রিয়া, যে কোনো দেশের নাগরিক যদি কোনো দেশে গিয়ে যদি মানে বেআইনিভাবে যদি যায় তাহলে সেখানে হচ্ছিল তারা হচ্ছিল যে সেখানে বিচারের সম্মুখীন হবে, এবং বিচারে যদি সাব্যস্ত হয় যে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলেই কিন্তু হচ্ছিল একমাত্র হচ্ছিল পুশিন করা সম্ভব। আমি নিজে জেলা জজ যখন ছিলাম সুনামগঞ্জে, তো আমার মনে আছে যে ভারতের একজন নাগরিক সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল, তো আমি সেখানে রায় দিলাম যে সেটা অবৈধ অনুপ্রবেশ। তো পরবর্তী আমার রায়ের পরিপ্রেক্ষিতে তাকে আবার হচ্ছিল পুশ ব্যাক করা হয়েছে। তো এই ধরনের যদি করা হয়, এটা যে তাদের যে মানে কী সংখ্যক আছে আমরা তো জানি না, থাকতে পারে আমাদের, তো যদি যেটাই থাকুক না কেন এটা হচ্ছিল যে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটা যদি ধরনের যে সীমান্তে তারা যেভাবে যে এই যে সীমান্ত রেখার কাছাকাছি যে এই তাদেরকে জড়ো করতেছে এবং মানবতার জীবনযাপন করতেছে, ঝড় বৃষ্টির সম্মুখীন হচ্ছে, তো এগুলো অন্ততপক্ষে পরিহার করা উচিত। এবং আন্তর্জাতিক যে বিভিন্ন যে মানবাধিকার সংস্থা তাদেরও দেখলাম যে দৃষ্টি আকর্ষণ হয়েছে, এবং আবার জাতিসংঘেও কিন্তু প্রশ্নটা উত্থাপিত হয়েছে, এবং জাতিসংঘ বলেছে যে এটা হচ্ছিল যে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা। এই জায়গাগুলোতে ভারত তো খুব একটা সাড়া দিচ্ছে না। না, ভারত তো কন্টিনিউয়াসলি তো ওরা তো ধরেন পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমাদের যে বিজিবি এবং বিজিবির সাথে হচ্ছিল স্থানীয় জনগণ, তারা হচ্ছিল ধরেন মানে বেশ ভালো পদক্ষেপ নিচ্ছে, এবং এই পদক্ষেপের কারণেই তাদের প্রতিটা প্রচেষ্টা হচ্ছে ব্যর্থ হচ্ছে আর কি। তো আমি আশা করব যে ভারত অন্ততপক্ষে যে তাদের আদালত থেকে রায় নিয়ে তারপরে তারা যেটা যা করার, যদি এরা যদি অবৈধ হয়ে থাকে তাহলে হয়তো তাদেরকে ফেরত পাঠাক। আদালতের রায় ছাড়া এটা করা কোনোভাবেই যৌক্তিক না। জি, নাজমুল হক প্রধান, এই যে বলছিলাম ভারত এবং চীনের মাঝে যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, এক ধরনের শীতল যুদ্ধ যদি এভাবে বলি, সেই জায়গায় আমাদের অবস্থানটা কি হওয়া উচিত কূটনৈতিক? এবং এই যে কথাটি বলা হচ্ছে, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে যে সফরের কথা বলা হচ্ছে এটা যদি পরিবেশ তৈরি হয় তাহলে যাবে, কিন্তু সেই পরিবেশ কি তৈরি হচ্ছে? যে পুশিন সহ নানা ইস্যু তো একটার পর একটা আসছে। একটা বিষয় তো উনি কারেক্টলি বলছেন, একটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যালি পুশিন এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। ট্রেসপাস অনাধিকার প্রবেশের কারণে নিয়ম আছে, স্বীকৃত আইন আছে, সেই আইনের মাধ্যমে, তাই না, একটা লোক অবৈধ অনুপ্রবেশ করলে তার জেল জরিমানা আছে, তাকে আবার ফিরে দেওয়া আছে, প্রক্রিয়ার মধ্যে এটা স্বীকৃত প্রক্রিয়া। কিন্তু যেভাবে পুশিন করার চেষ্টা করা হচ্ছে তাতে কারেক্টলি ইন্ডিয়ান নাগরিকও ধরা পড়ছে। আমি কালকেই দেখলাম, ওই ফেসবুকের কথা আবার বলতে হবে, বোম্বাইতে বোরখা পড়া ধরা পড়ছে কয়েকজন, 4-5 জন বাংলাদেশি বলে তাদেরকে নিয়ে গেছে থানায়, হেনস্থ করার পর দেখছে তারা বাংলাদেশি কেউই না, তারা সব ইন্ডিয়ান সিটিজেন, তাই না? ফলে এই যে প্রক্রিয়াটা, এটা ইন্ডিয়ার এটা ভালো উদ্দেশ্যর পরিচয় বহন করে না। এটা বারবার এটাকে পুশিন জনগণ, আমাদের বিজেপি সবাই, এবং আন্তর্জাতিকভাবে এটাকে এর থেকে নিষ্ক্রমণ দূরে থাকার জন্য বলা হচ্ছে, অথচ এটা করছে। এটা তো ঠিক, আমাদের কোনো নাগরিক যেতেই পারে ভারতে, চারিদিকে ভারত গেছে, থাকছে, যদি আইনি প্রক্রিয়া অবশ্যই ফেরত নেবো বাংলাদেশ, কিন্তু এই প্রক্রিয়া না, এই প্রক্রিয়াটা এটা ক্ষতি হচ্ছে, সম্পর্ক অবনতি করার ক্ষেত্রে এটা এক সময় এটা একটা। এই জায়গাটি একটু যুক্ত করতে চাই, আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের যাত্রা শুরুর পর ভারত বা দিল্লি এক ধরনের বার্তা দিতে চেয়েছিল যে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন চায়। তো এইগুলো কি এই সম্পর্ক উন্নয়নের আলামত কিনা? না, একটা হচ্ছে যে এটা ভারত বুঝবে তারা সম্পর্ক উন্নয়নের আলামত না। আমি এখনো মনে করি, আমরাও চাই ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হোক। নিশ্চয়ই ভারতের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা সাউথ ব্লকে যারা আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মানে এমনি বৃহৎ না হলে জনসংখ্যার বৃহৎ প্রতিবেশী, কার্যকলাপগুলো, হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে এইসব ঘটনা একটা সন্দেহ, ভালো সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ তৈরি করে রাখছে, প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে রাখছে। এই প্রশ্নবোধক চিহ্ন যাতে তৈরি না করে, এই কারণে উভয় পক্ষ, আমি আবারও বলছি, উভয় পক্ষকে এখানটা খুব পরিষ্কার হতে হবে। ডেফিনেটলি ভারতের অনেক বড় দেশ, অনেকগুলি দেশের সীমান্ত আছে। আমি একটা বিষয় এখানটা উল্লেখ করতে চাই, আপনি বললেন এমনি বিএসএফ, যে বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতের কিন্তু অন্যান্য দেশের সীমান্তে অন্য ফোর্স আছে, যেমন ভুটানের সঙ্গে একরকম ফোর্স, নেপালের সঙ্গে একরকম ফোর্স, পাকিস্তানের সঙ্গে শুধু বিএসএফ আর বাংলাদেশের বিএসএফ। এটা শুধু পাকিস্তানের ডিউটি করে আর এখানে ডিউটি করে। ফলে ওই বিএসএফ এর সংখ্যাগরিষ্ঠ লোক যারা ডিউটি করে তারা কিন্তু এটাকে পাকিস্তানি মনে করে, বর্ডারে এই আচরণেই করে। সেই ক্ষেত্রে গোলাগুলি হয়, এই যে বর্ডারের হত্যাকাণ্ড, লিথাল উইপেনের যে ব্যবহার, ব্যবহার, এটা কিন্তু
ঠিক না, উচিত না। যেমন আপনি খেয়াল করবেন ওই যে চীনের সঙ্গে ভারতের লেথাল উইপন্স ব্যবহার করা নিষিদ্ধ আছে বর্ডারে, হ্যাঁ, তারপরে কিন্তু ওই গতবার তো এই গভর্নমেন্টের আমলে তো হয়েছে, 20-22 জন সামরিক বাহিনীর লোককে পিটায় মেরে ফেলছে চাইনিজরা, তাই না? চীনের সাথে তাহলে ফলে ভারতের তো বোঝা উচিত এই ক্ষেত্রে যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা সৎ প্রতিবেশী হওয়া উচিত। নিশ্চয়ই এমন কিছু আমরা করব না যে কারণে প্রতিবেশীর মধ্যে ক্রমান্বয়ে যুগের পর যুগ, বছরের পর বছর একটা আনরেস্ট, একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হবে, অস্বস্তিকর অবস্থা তৈরি হবে, এটা কাম্য না কারোই। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করবো এই বিষয়গুলি ভারতের বিবেচনা করা উচিত পুনরায়। আমি আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আমাকে পঞ্চায়েতে ফোন করছে যে শিলিগুড়ি সহ ডুয়ার্স ওই এলাকাটা আমাদের পঞ্চগড়টা যুক্ত নদীগুলি ওইদিকে অসংখ্য বৃষ্টি হয়েছে এবং শিলিগুড়ি দুধিয়াগঞ্জ ওখানে ব্রিজ ভেঙে গেছে, আবার আর 2টি জায়গায় ব্রিজ ভেঙে গেছে। তো ব্রিজ ভেঙে গেছে, পানি ছেড়ে আসছে নদী, এবং তেঁতুলিয়াও আমাদের একদম বাংলা মাধ্যম মাথায় ওখানটায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, হঠাৎ করে ভারত পানি ছাড়ছে। তাহলে প্র্যাকটিক্যালি ওখানটা বর্ষণ হলে আমরা ক্ষতিগ্রস্ত বা লাভবান হই। তাহলে সম্পর্কটা এমনই সম্পর্কিত, আমরা প্রাকৃতিকভাবেও আমরা সম্পর্কিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানটা এমন কিছু করা কারোর জন্য উচিত না যে কারণে সম্পর্কটা একটা মারামারির পর্যায়ে যায়, আস্থার সংকট তৈরি হয়। আমি সেই জায়গাটা খেয়াল রাখার জন্য আমি বলবো। জি, ইকতিদার আহমেদ, আমরা জানি যে সাবেক আইজিপি, আলোচিত সমালোচিত আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে তাকে ফেরত আনতে যে নথিপত্র সেটি পাঠানো হয়েছে। মানে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোটা আসলে মানে কেমন সময় লাগতে পারে? না, এখন ধরেন যে তাকে, উনি তো যে এই ইন্টারপোলের রেড অ্যালার্টে তো গ্রেপ্তার হয়েছে, তো গ্রেপ্তার পরবর্তী এটা হচ্ছিল যে 30 দিনের মধ্যে মানে তাকে আবেদন করতে হয়। এখন 30 দিনের মধ্যে এনারা আবেদন করছে, আবেদনের কাগজের কাগজপত্র রেডি করছে এবং 30 দিনের মধ্যেই হয়তো যেটা আবেদনপত্র যাবে। এখন মানে এর মধ্যে কি থাকবে, যেহেতু সেটা হচ্ছিল আরবি ভাষাভাষী দেশ, তাহলে হচ্ছিল এটাকে হচ্ছিল আরবিতে ট্রান্সলেট করতে হবে। যে আমাদের যে মামলার যে এন্টায়ার যে প্রসিডিংস যেটা, তো এটা তো মামলায় তো এফআইআর হয়েছে, তাহলে এফআইআরকে আরবিতে করতে হবে। তারপরে মামলার চার্জশিট হয়েছে 6টা মামলার, একটা মামলার ক্ষেত্রে তো এটা হয়েছে, আর 5টা মামলা তো এখনও চার্জশিট হয় নাই। তো এখন ধরেন চার্জশিট হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, এফআইআর হয়েছে, তো এই সকল কাগজপত্র যদি দেয় তাহলে ওই দেশের আদালত আছে, ওই দেশের আদালতে ধরেন প্রথমে হচ্ছিল যে তাদের নিম্ন আদালত, তারপরে হচ্ছিল উচ্চ আদালত, তারপরে হচ্ছিল একদম হাইয়েস্ট যে সুপ্রিম কোর্ট। মানে এই 3টি আদালতের যদি আইনি প্রক্রিয়া বিষয়টা আবার ঝুলে যাওয়ার শঙ্কা আছে কি না? হ্যাঁ, আমি বলতেছি আর কি যে এই 3টি আদালত মানে যদি এই আইনি প্রক্রিয়া যদি বেঞ্জি যেহেতু আইনজীবী নিয়োগ করেছে, তো সে তো লড়বেই। তো তাহলে হচ্ছিল দেখা যাচ্ছে যে ওই 3টি আদালত থেকে যদি ক্লিয়ার হয় তারপরে হয়তো এখানে আসবে এটা। আর আরেকটা দিক হচ্ছিল যে বলা হচ্ছে যে বেনজিরের মানে এই যে এই পর্তুগালের এবং আরও 2-3টা দেশের সে নাগরিক। তো 2-3টা দেশের নাগরিক যদি হয়, আমরা ইতিপূর্বে আরাব খান এবং জিশানের ব্যাপারে দেখেছি যে আরাব খানের ব্যাপারে আরাব খান যখন বাংলাদেশ তাকে ফেরত চাইলো তখন সে প্লি নিল যে সে ভারতীয় নাগরিক, তখন তার এই যে এই আনা সম্ভব হলো না। জিশানের ক্ষেত্রে তো একই দেখা গেল যে জিশানও দাবি করলো সে ভারতীয় নাগরিক, তাকে কিন্তু আনা সম্ভব হয় নাই। এখন বেনজি যদি এখন কোন দেশের নাগরিকত্ব আছে আমি জানি না ঠিক, তো এখন বেনজি যদি দাবি করে যে বেনজির ভিন্ন রাষ্ট্রের নাগরিক, তাহলে তো এখানে তো ধরেন সেক্ষেত্রে ভিন্ন দেশের তার নাগরিকত্ব যদি প্রমাণ হয় তাহলে কি আসলে দেশে আনার পথ একেবারে বন্ধ, একদম রুদ্ধ। আর তাহলে রুদ্ধ। আর এছাড়া হচ্ছিল যে সেখানে তো ধরেন এই যে ওদের 3টা কোর্ট, তো এই 3টা কোর্টের মানে পরিসীমা পার হয়ে তারপরে এটার সিদ্ধান্ত হতে বেশ সময় লাগবে। কেমন সময় লাগতে পারে এটা তো বলা মুশকিল, আমার মনে হয় সময় লাগবে। জি, নাজমুল হক প্রধান, এই যে বেনজির আহমেদকে গ্রেফতারের খবরে আমরা যতটা খুশি হয়েছিলাম, এই যে ইকতিদার আহমেদ বলছেন এটা বলাও হচ্ছে আসলে ফেরানোটা এত সহজ হবে না, কিন্তু তাকে ফেরানোটা তো জরুরি না। সে তো আসলে প্র্যাকটিক্যালি এটা ক্রিমিনাল বলা যায় তাকে, সে যা করেছে বাংলাদেশের থেকে এবং বাইরে গিয়ে। কিন্তু একটা বিষয়, কিন্তু এক্সট্রাডিশন চুক্তির যে বাইরে কোনো ওই দেশ যদি না দিতে চায়, তাই না, তাহলে আমার খুব ডিফিকাল্ট। আপনি জানেন বঙ্গবন্ধু হত্যাকারী সবাইকে কিন্তু আনতে পারেনি, বল তবিয়তে আছে, কানাডায় নুররা, বুঝছেন না, আছে, আনতে পারেনি, নাগরিকত্ব নিয়ে নিছে। ফলে সেই দেশ যদি অ্যাগ্রি না করে তাহলে আপনি আনতে পারবেন না জোর করে। ইন্টারপোলের রেড নোটিশের কারণে তাকে গ্রেপ্তার করছে, সব ঠিক আছে, কিন্তু বাট তাদের একটা সহমত লাগবে যে হ্যাঁ ঠিক আছে পাঠাবো আমরা। তো এইটা তো এখন দেখার বিষয় আছে আইনি প্রক্রিয়াটা কীভাবে হয়। গভর্নমেন্ট তার পদক্ষেপ নিয়েছে, পার্লামেন্টে যেহেতু
আমাদের হোম মিনিস্টার বিবৃতি দিয়েছে এবং আজকে নিজেও তিনি জানিয়েছেন হ্যাঁ, সচিবালয়ে যে পদক্ষেপ নিয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। দেখা যাক এখন সময় বলবে কিভাবে কি হবে। কিন্তু যে কথাটা বলছিলাম তাকে তো ফেরত আনাটা এবং বিচারের মুখোমুখি করে একটি মানে কি বলবো একটা বার্তা দেওয়াটা জরুরি ছিল। না না, এতে তো কোনো সন্দেহ নাই, এতে কেউ তো দ্বিমত করবে না। তা সে না আসলেও তার বিচার হবে, অ্যাবসেন্সিয়াল ট্রায়াল হবে, কারণ সে যতগুলি ক্রাইম করেছে, তাই না, এই ক্রাইম ক্রসফায়ার থেকে শুরু করে অনেকগুলি সময় শুধু লুটপাট তো নয়, লুটপাট তো নয়, খুন। হ্যাঁ হ্যাঁ। আমি কালকে ওই আবার ইউটিউবের কথা বলতে হয়, আমাদের এক প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, উনি আমেরিকায় আছেন, হনলুলুতে গেছিল যখন সে ডিআইজি দিয়ে একটা কোর্স করতে গেছিলো, 3 মাসের কোর্স, ওখানে উনি লেকচার দেন। তো ওখানে তখন শুনছে উনি যে ওখানে বাড়ি খুঁজছে, বাড়ি কিনবে, আচ্ছা, হনলুলুতে বাড়ি কিনবে। সে বাঙালি থেকে বলতেছে যে হনলুলুতে আমাকে একটা বাড়ি কিনে দেন, ওই টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে কিনবে। সে কী পরিমাণ দুর্নীতি করলে সে হনলুলুতে বাড়ি খুঁজতে পারে। সেই লোককে ওই পতিত প্রধানমন্ত্রী, তাই না, ওনাকে আইজি করেছেন এবং উনি নাকি আপা ডাকতেন। কি না ছিলেন তিনি প্রথমে ডিএমপি কমিশনার, তারপর এবং র্যাবের ডিজি। আপনি শুধু র্যাবের ডিজি না, আপনি গোপালগঞ্জ পত্রিকায় আসলো তো, উনি যে সম্পত্তি ক্রয় করলেন ধর্মীয় সংখ্যালঘু সম্পত্তিকে জোর করে, ওনার কি বানাইছেন না, উনি সে জোর করে সম্পত্তি লিখে নেওয়ার মতো করে করলেন, কিছু করতে পারলেন না। তো তাহলে এত বড় আইনের ঊর্ধ্বে ছিলেন, ফলে তাকে আনা তো উচিতই এবং তার যত রকম শাস্তি আছে আইনের বিধান মতো না, তার সে নিশ্চিত করা উচিত। জি, একটু দামের একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে দৃষ্টি দিতে চাই। এই যে নানা কথা হচ্ছে যে প্রতিদিনই দেশে কোথাও না কোথাও খুন খারাপি হচ্ছে, বিএনপি নেতা কর্মীরাও হামলার শিকার হচ্ছেন, প্রচুর মারা যাওয়ার ঘটনা ঘটছে, হত্যার শিকার হচ্ছেন। তারা সব মিলে সরকারের পথ চলার 100 দিন পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, তাতে কি আসলে একজন নাগরিক হিসেবে আপনি সন্তুষ্ট কিনা? বা এখন আইন শৃঙ্খলা রক্ষা তো হয়েছিল যে মানে সামগ্রিক দায়িত্ব হয়েছিল সরকারের, যারা রাষ্ট্র ক্ষমতা বা সরকার পরিচালনা করে তারাই হচ্ছে হলো দেশের মানে আইন শৃঙ্খলা তারাই রক্ষা করবে। এখন ধরেন পুলিশ বাহিনী হচ্ছে হলো যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। তো পুলিশ ধরেন পুলিশের উপর তো এই যে বিগত এই যে এই 5 জুলাই পূর্ববর্তী পুলিশ তো অনেক এর শিকার হয়েছে। তো ওই কারণে হয়তো পুলিশ পুনর্গঠনের সময় লেগেছে। তো আমার মনে হয় এখন ধরেন অন্তর্বর্তী সরকারের প্রায় 18 মাস না, প্রায় দেড় বছর, 1.5 বছর, তারপরে ধরেন বর্তমান সরকারেরও 100 দিন পার হয়ে গেছে। এটা তো যথেষ্ট সময়। এই সময়ের মধ্যে তো পুলিশের মানে পুনর্গঠিত হয়ে স্বাভাবিক কাজকর্মে তাদের মানে শুরু করা উচিত ছিল। তো এখন আমরা আশা করব যে পুলিশ তার যে মানে এই স্বাভাবিক কাজকর্ম যেটা, সেটা বহাল রেখে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা এই জায়গাকে আপনি মনে করেন কিনা সরকার এখন আসলে কিছুটা কঠোর হওয়া দরকার? না, সরকারকে যদি ধরেন আইন শৃঙ্খলা যদি পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে যদি না পারে, তখন তো সরকার তো অবশ্যই কঠোর হবে। তো কঠোর না হয়ে তো উপায় নাই। তো এবং সরকার কঠোর, আমি মনে করি আর কি যে সরকারের পুলিশকে কঠোর বার্তা দেওয়া উচিত এবং যেখানে যেখানে আইন শৃঙ্খলার ঘাটতি আছে সেখানে সেখানে যথাযথ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এগুলোকে সুরাহা করা উচিত আর কি। আর নয়তো জনমনে স্বস্তি আসবে না। জনমনে যদি স্বস্তি যদি না থাকে, জনগণ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তো এটা দেশের মানে সামগ্রিক আইন শৃঙ্খলাকেই তো এটা মানে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং এটা মানে আমরা মনে করি একটা যে নতুন সরকার গঠিত হয়েছে এবং সরকারের 100 দিন অতিবাহিত হয়েছে, ইতিমধ্যেই কিন্তু এটা এই পুলিশের উচিত ছিল যে এগুলোকে নিয়ন্ত্রণ করা। যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না, আমরা আশা করব যে অচিরেই এটা নিয়ন্ত্রণ করে তারা একটা মানে ভালো এবং ইতিবাচক বার্তা দেবে। নাজমুল প্রধান, আপনার কাছে প্রশ্ন এভাবে রাখতে চাই, এখনও আমরা দেখি যে পুলিশ কোনো অভিযানে গেলে, সেটা মাদক হোক বা কোনো আসামি, সেখানে পুলিশ হামলার শিকার হচ্ছে, তারা মানে হামলার শিকার হচ্ছে। এই বাস্তবতা যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ এখনও ঘুরে দাঁড়াতে পারলো না, সময় তো অনেকটা পেরিয়ে গেল। একটা বিষয় হচ্ছে, শুনেন, একটা ভালো শাসন কিন্তু নির্ভর করে রাজনীতি অংশগ্রহণ, মানে জনগণের রাজনৈতিক অংশগ্রহণটা থাকে কিনা। আমি দেখেছি বিগত যে পতিত সরকার, সেই সরকারও কিন্তু একটা সেকশনকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে এবং যার কারণে প্রশাসনটাকে বেপরোয়া করে ফেলছিল। পুলিশটা দাঁড়াতে বকতে দিয়ে বলতো ভোট নৌকায় দিতে হবে। ইভেন কি এবারও কিন্তু দেখেন, আমি চাই আর না চাই, একটা ফোর্স কিন্তু রাজনীতি থেকে বাইরে, ফলে জনগণের অংশগ্রহণটা নিশ্চিত হয়নি। ডেমোক্রেসির প্রথম শর্তটাই কিন্তু পূর্ণ হয়নি। ফলে এই যে দেখবেন আপনি, এই গভর্নমেন্টের আমলেও একদিন দাঁড়ায় বললো আমি জাতীয়বাদী শক্তির পক্ষে, একজন পুলিশ অফিসার বলছে, কিন্তু সরকার উচিত ছিল তখন তাকে ফায়ার করে দেওয়া। এবং বিভিন্ন জায়গায় পুলিশের এই ঘটনাগুলি ঘটতেছে এবং পুলিশ মবের শিকারও হচ্ছে। এই লালমনিরহাটে রেপকে কেন্দ্র করে ধরতে গিয়ে পাবলিক কীভাবে হয়েছে, মবের শিকারও হচ্ছে। ফলে এই যে জনগণের অংশগ্রহণ না থাকলে, তাই না, আইনের প্রতি জনগণের শ্রদ্ধাশীল না থাকলে, তাহলে এই ঘটনাগুলি ঘটে। অথবা মনে করে এই গভর্নমেন্ট তো আমাদের না,
এবং স্বাভাবিক নিয়মেই যে কোনো গভর্নমেন্ট দেশের জনগণের, কিন্তু এখানটা এমন প্রক্রিয়া গভর্নমেন্টগুলি হচ্ছে প্রতিহিংসার কারণে, যেমন বিএনপির লোকরা এত প্রতিহিংসার শিকার হয়েছে বিগত গভর্নমেন্ট, তারা ভাবতেই পারে নাই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদের গভর্নমেন্ট, সরকারটা দেশের সরকার। ঠিক এবারও একই ঘটনা ঘটতেছে অপোজিশনের উপর। যে লোকগুলি পালিয়ে গেছে তো গেছেই, যে লোকগুলি ট্রায়াল করে শাস্তি নিশ্চিত হওয়া উচিত, কিন্তু দ্য রেস্ট পিপল, বাকি পিপল, তারা আইনের কাছে অসহায়। তারা, আমরাও তো এলাকায় যাই, দেখি তো অসহায় তাদের, কোনো ঘটনায় তারা থানা যাওয়ার সাহসও করে না। তাহলে এইসব ঘটনার কারণে এখানটায় সরকারেরই বের করতে হবে এটা কীভাবে জনগণের সরকারে পরিণত হবে। আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে পুলিশ প্রশাসন কীভাবে জনগণের পক্ষে কাজ করে, পুলিশ প্রশাসনের এই দৃষ্টিভঙ্গিটা নেওয়া উচিত। যদি পুলিশ মনে করে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করছি, এখন আমরা বিএনপির পক্ষে কাজ করব, সরকারের পক্ষে না। বিএনপি এবং আওয়ামী লীগ দল আর সরকার ভিন্ন জিনিস, কিন্তু দলটা থাকবে, সরকার আসবে, সরকার যাবে। একটা সরকার চিরস্থায়ী না, দলটা চিরস্থায়ী ধরে নিচ্ছি আমি। একটা দল, ধরো আমাদের পার্টি এত ভাঙচুর হওয়ার পর আমরা এখনও রাজনীতি করছে আসি, ফলে একটা দল ইচ্ছা করলে নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় আমাদের দেশের যেহেতু রাজনীতিটা এখানটায় প্রতিহিংসার ছিল, এখন আমি এই প্রতিহিংসার থেকে বেরোয় আসার জন্য আমি বর্তমান সরকারের পক্ষে আহ্বান জানাচ্ছি, যারা করছেন অবশ্যই এনাফ ইস এনাফ। অনেক সময় আমরা পার করেছি, এই প্রতিহিংসা করে কিন্তু ভালো সমাজ গড়া যাবে না, ভালো দেশও গড়া যাবে না। জি, একটু দামেদের যে অন্তর্বর্তী সরকারের 18 মাস একটি বড় সমালোচনার জায়গা ছিল মব, এই মব থেকে এখনো বের হওয়া যাচ্ছে না কেন? এখনো বিভিন্ন জায়গায় যে এখন তো নির্বাচিত সরকার, এখন ধরেন অন্তর্বর্তী সরকারের সময় যে মব কালচার শুরু হয়েছে, এটা কমেছে, নিঃসন্দেহে কমেছে। তো যে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না কেন? না, নির্মূল হয়তো পুরোপুরি হবে, এটা তো সরকারের নীতির উপরে নির্ভর করবে। সরকার যদি ধরেন এই ব্যাপারে যদি আরও বেশি কড়া পদক্ষেপ নেয়, তখন হয়তো দেখা যাবে যে মব বা মব সন্ত্রাস এগুলো হলো দুর্বৃত্ত হয়েছে। তো এখন ধরেন কিছু জিনিস আছে যেমন ওই যে উনি লালমনিরহাটের ঘটনাটা বললেন, তো এই ধরনের যে কিছু ঘটনা আছে যে মানুষ তো বিচার বিভাগের উপরে মানুষের আস্থাহীনতার কারণে মানুষ বিচারকে নিজের হাতে তুলে নিতে চায়। এটা চট্টগ্রামে দেখা গিয়েছে যে দর্শক ধরা পড়ার পরে তারপরে তাকে ধরেন এই যে পুলিশের উপরে হামলা হয়েছে, তো এই ধরনের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে আর কি। তো এখন যে এটা তো ধরেন যে একটা বিচারের প্রতি মানুষের যে আস্থা উঠে যাওয়ার কারণেই এটা আমি ন্যায় বিচার পাবো না, এই জন্য এটা ধরেন আমাদের দেশে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটা ধরেন আমাদের দেশে যে মামলা তো তদন্ত করে হচ্ছিল একটা রাষ্ট্র কর্তৃক নিয়োজিত সংস্থা তদন্ত করে, রাষ্ট্র থেকে তারা বেতন ভাতা পায়, তাহলে ওই তদন্ত তো সঠিক হওয়া উচিত। এখন একটা মামলা তদন্ত যদি সঠিক না হয়, এখন তদন্ত ইনভেস্টিগেশন ইজ দি হার্ট অফ দ্য কেস। তদন্ত যদি সঠিক না হয়, তদন্ত যদি দুর্বল হয়, সেক্ষেত্রে হচ্ছিল যে বিচারকের 100% ফেয়ারনেস নিয়েও কিন্তু বিচারক কিন্তু ফেয়ার ট্রায়াল এনশিওর করতে পারবে না। তো এখন আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের কনভিকশন রেট হলো বিলো 5%। তো এই বিলো 5% কনভিকশন রেটে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তো এইভাবে তো এটাকে কতদিন রাষ্ট্র এটার এই বই চলবে আর কি। এটাকে যেখানে পৃথিবীর অন্যান্য উন্নত দেশে যে হলো যে কনভিকশন রেট হচ্ছিল 99.99%। চার্জশিট বা ওরা বলে ইন্ডাইটমেন্ট হওয়া মানেই হলো যে দ্য কেস উইল এন্ড ইন কনভিকশন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছিল মেজরিটি কেস এন্ডস ইন হলো ইন অ্যাকুইটাল। তো ধরেন যদি ওই খালাসের মাধ্যমে যদি মামলা পরিসমাপ্তি ঘটে, আসামির যদি সাজা না পায়, তাহলে সেক্ষেত্রে তো ধরেন যে আসামিদের তো সাহস বেড়ে যাবে। তারপরে ধরেন আমাদের যে জেলখানার যে অবস্থা, যেখানে দেখা যাচ্ছে যে যে পরিমাণ আসামি থাকা উচিত তার যে দ্বিগুণ বা তিনগুণ বেশি আসামি থাকছে। তো জেলখানা হচ্ছিল একটা রিফরমেশন সেন্টার। এখন দেখা গেছে যে এটা রিফরমেশন সেন্টারটা, সেখানে গিয়ে যিনি একটা যদি একজন মাইনর ক্রিমিনালও যদি সেখানে যায়, সেই দেখা যাচ্ছে বড় অপরাধী হিসেবে সে বের হয়। নাজমুল প্রধান, একটি বিষয় আলোচনা করে অনুষ্ঠান শেষ করবো, সেটা হচ্ছে আমরা জানি যে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং তাদের নানা হুঙ্কার হুঁশিয়ারি কর্মসূচির ঘোষণা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে সরকারেরও ব্যাপক প্রস্তুতি আছে এবং পুলিশ পক্ষ থেকে বলা হচ্ছে তারা সতর্ক থাকবে। এই জায়গাটিতে আসলে আপনার কি পরামর্শ থাকবে যে সরকার নজরদারি? আমি তো সরকারকে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে একটা দল, বহুত পুরনো দল, নেতাগুলি সব পালিয়ে গেছে, তাই না? সেখানটায় সরকারের পক্ষ থেকে কিভাবে মোকাবেলা করবে? এই যে আইন শৃঙ্খলা দিয়ে মোকাবেলা করা রাজনীতিকে যায় না, আইন দিয়ে, তাই না? এটা খুব স্বতঃসিদ্ধ বিষয়। তাহলে সেখানটায় সরকারকেও একটা নতুন চিন্তা বের করতে হবে, হাউ দে উইল ডিল আওয়ামী লীগ।
কি হতে পারে সেটা? এটা আমি তো মনে করি যারা ক্রিমিনাল দে অল শুড পানিশড, বাট দি রেস্ট পাবলিক শুড গো ফর পলিটিক্স। এটা কীভাবে গভর্নমেন্ট অ্যালাউ করবে তাই না, সেটা গভর্নমেন্ট চিন্তা করে বের করতে হবে। যেমন গভর্নমেন্ট বলতেছে এখন যে এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে আপনি যে মন্ত্রী বললো না দিল্লিতে যাওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যারা কেসমেল নাই তারা নির্বাচন করতে পারবে, তাহলে বলেন না কেন, তাই না? অর্থাৎ যারা নির্বাচনে আচরণবিধির মধ্যে পড়বে তারা নির্বাচন করতেই পারবে। তুমি বলেন যে যারা এরকম রাজনীতিতে যাদের করার কোনো বার নেই তাই না, তারা রাজনীতি করতে পারবে। এই কথা যখন আসে তখন তো এটাও বলা হয় এর মধ্যে দিয়ে এক ধরনের আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। শুনেন, ফ্যাসিস্ট 71 সালে জামাত সরাসরি গভর্নমেন্টে ছিল, যে গভর্নমেন্টের 9 মাস যুদ্ধ করছে, সেই জামাত রাজনীতি করতেছে না বলে এরকম যুক্তি নাকি? এটা কোন যুক্তি নেই এটা। এবং এই যে শোনেন 69 সালে আন্দোলন বিজয়ের পরে 70 নির্বাচনে মুসলিম লীগকে পরাস্ত করা হয়েছিল, আন্দোলনে পরাস্ত এবং নির্বাচনও পরাস্ত হয়েছে। এই যে আওয়ামী লীগকে নির্বাচন করার থেকে ভয় পেলেন, পরাস্ত করতে পারলেন না, ওই জায়গায় আওয়ামী লীগের রাজনীতি করার রাইটটা এস্টাবলিশড হয়ে গেল, আওয়ামী লীগ আলাদা। যে আমি যদি এইভাবে বলি আপনার একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের কথা বলছেন তো? শুদ্ধ না, আমি বলছি যে যারা ক্রাইম করছে না তারা রাজনীতির বাইরে চলে যাওয়া উচিত একদম, এতে বিন্দুমাত্রই নেই। এই যে আওয়ামী লীগকে আমি মুসলিম লীগকে যেমন নির্বাচনে পরাস্ত করেন, মুসলিম লীগের অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেছিল শেষ মুসলিম লীগ 70 সালে নির্বাচনের মধ্য দিয়ে। হ্যাঁ, মধ্য দিয়ে। এখানটায় আওয়ামী লীগ ভোট করলে কি হতো, আওয়ামী লীগ কয়টা সিট পেত? আমি তো মনে করি আওয়ামী লীগ ভালো করে ভোটই করতে পারতো না। এই যে ভোটটা করতে দিলেন না, আপনি ব্যান করে দিলেন, বলে শক্তির একদম ইনট্যাক্ট হয়ে গেল আওয়ামী লীগের। মনে হবে এরকম যে আওয়ামী লীগকে ভোট করে দিলে আওয়ামী লীগ বোধহয় এবার আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। বলে এই যে রাজনীতিটা, এটা ঠিক সিদ্ধান্ত হয় নাই। জি, ইকতেদার আহমেদ, এই ইস্যুতে আপনি কি? এটা দেখেন যে এখানে হয়েছিল যে জামাত ইসলামী এবং মুসলিম লীগের রাজনীতি তো নিষিদ্ধ ছিল, এটা জিয়াউর রহমান সাহেব এসে তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দিলেন। তারপরে আবার ধরেন এই যে আওয়ামী লীগ এই যে 2009 সালে মানে ক্ষমতা আসার পরে আবার তারা জামাতের রাজনীতি নিষিদ্ধ করলো। একেবারে না একদম নিষিদ্ধ করলো আর কি, যে 2024-এ নিষিদ্ধ করেছে। তো যাই হোক, নিষিদ্ধ করে তো কোনো দলের কার্যক্রম আসলে হলো যে তাদেরকে মানে রাজনীতি থেকে বিরত রাখা যায় না আর কি। তো আওয়ামী লীগ যেমন একটা দল, জামাত ইসলামও একটা দল, তো মানে আওয়ামী লীগেরও আমি মনে করি আর কি যে তাদের যারা অপরাধী তাদের বিরুদ্ধে হয়তো মানে আইনানুগ মানে ব্যবস্থা নেবে, এবং যদি বিচারে যদি সাজা হয় তারা সাজা পাবে এবং তারা রাজনীতি থেকে বিরত থাকবে। কিন্তু যেহেতু একটা বড় দল এবং এটা দেখা যাচ্ছে যে স্বাধীনতা আন্দোলনে এই দলটার ভূমিকা ছিল, তাছাড়া হচ্ছিল রাষ্ট্র ক্ষমতায় এরা মানে দীর্ঘদিন ছিল। তো যাই হোক, এদের তো কিন্তু যে কথাটা বলা হচ্ছে ইকতেদার আহমেদের যে জুলাই আগস্ট আওয়ামী লীগের যে কৃতকর্ম, সেই জন্য তো আওয়ামী লীগ সরি বলছে না, অনুশোচনা নেই। না সেটা সরি বলার মানে তাদেরকে তো যদি বলার সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো বলবে। তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় তখন হয়তো এটা বলার সুযোগ আসবে আর কি। এখন তো দলটির কার্যক্রমই তো নিষিদ্ধ, এখন কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে এখন কীভাবে বলবে? নাজমুল প্রধান, তাহলে এই অন্তত 23 তারিখকে ঘিরে যত এক ধরনের মানে আতঙ্ক ভীতি তৈরি করার চেষ্টা চলছে, এই জায়গায় সরকারের আসলে নজরদারিটা কি? এটা আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এই কথাগুলি বলতেছে বাইরের থেকে, তাই না, তাদের ইয়ে ভীতিতে না, তারা সরকারের সঙ্গে ডায়ালগ করতে চায় কোনো না কোনো ফর্মে। আমার কাছে মনে হচ্ছে যে এসবের সিমটম হচ্ছে এইগুলি, তেমন বেশি কিছু করার নেই প্র্যাকটিক্যালি। এমনি আমরাও তো গোপন থেকে রাজনীতি করছি, ব্যান্ড থেকে রাজনীতি করছি, মিলিটারিতে ব্যান্ড থেকে রাজনীতি করছি, জেলে গেছি, তাই না, এগুলি করে আমরা বুঝি। খুব বেশি কিছু করা যায় না। হ্যাঁ, এটা সমাজে আনরেস্ট তৈরি করা যায়, কিন্তু বাট ইন দ্য লং রান খুব বড় কিছু করা যায় না। আওয়ামী লীগ কিছু করবে, তো গভর্নমেন্টের উচিত এই বিষয়গুলি ওগুলিকেও অ্যালাউ না করা, কীভাবে এটাকে শর্ট আউট করবে সেই চিন্তা গভর্নমেন্টের রাস্তা বের করতে হবে সরকারকেই। যে আপনি নিজেও বলছিলেন কিছুটা যে স্থানীয় সরকার নির্বাচন আলোচনা আছে, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। এই নির্বাচনগুলোতে মানে এই যে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। আমি বলি 71 সালে মুক্তিযুদ্ধের পরে 72 কি 73 সালে স্থানীয় নির্বাচন হলো আমাদের, এবং আমার মনে আছে আমার ওখানে দেখলাম যে মুসলিম লীগের যে লোকগুলি শান্তি কমিটিতে ছিল, ভেটারান মুসলিম লীগের, তারা চেয়ারম্যান ইলেক্টেড হলো, সিরিয়াসলি ইলেক্টেড হলো, হ্যাঁ লোকাল গভর্নমেন্টে, এবং তারা নির্বাচন করার ক্ষেত্রে তাদের কোনো বাধা তৈরি করা হয়নি। এখানটায় এখনও আওয়ামী লীগের লোক দেখলে ধরে দেয়, থানায় দেওয়া হচ্ছে, এইসব এই যে কাজগুলো মপ, তো এগুলিও মপ হচ্ছে। ফলে এইখানটায় যদি আওয়ামী লীগের লোককে নির্বাচন করতে দিতে হয়, তাই না, তাহলে এখানটায় গভর্নমেন্টের ক্ষেত্রে পরিষ্কার একটা কশাস নজর লাগবে, না হলে পারবে না। কারণ ওকে দাঁড়িতে গেলে তখন তো পিটাই দিল, অথবা এই খবরটা তুই দাঁড়াবি না, অথবা যে ঘটনাটা ঘটতে পারে আওয়ামী লীগের লোকটা যে ঠিক আছে বিএনপি করতে চাইলে আমাদের ভোটগুলি আমরা এক পক্ষে দিয়ে দিই, অন্য পক্ষে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সরকার পক্ষের লাভ হবে না, ক্ষতি ছাড়া। আমি বলছি দুটাই, একটা হচ্ছে ভোটটা বিরত থাকলেও, যেমন এই যে বিভিন্ন সুপ্রিম কোর্টে ভোট হচ্ছে না এখন, হ্যাঁ, ভোট করতে দিচ্ছেন না, তো কী ভোট হচ্ছে এগুলি,
এই যে আওয়ামী লীগ তো এই কাজটাই করছে, আপনিও তো একই কাজটা করতেছেন। তাহলে এই যে একই কাজ করার রেজাল্ট যে ভালো হয় না, এটা তো বুঝতে তো পণ্ডিত হওয়ার দরকার নেই, তো স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় এটা। তাহলে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে যদি সত্যি সত্যি যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দিতে পারে, যদি না যেতে পারে, ভোট না করতে পারে, তাই না, তাহলে এই লোকাল গভর্নমেন্টের তো প্র্যাকটিক্যালি এটা একটা ভায়াবল জনগণের অংশগ্রহণমূলক লোকাল গভর্নমেন্ট তো হবে না, যেটা উন্নয়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে। জি, ইকতেদার আহমেদের যে স্থানীয় সরকার নির্বাচনটা অংশগ্রহণমূলক হওয়া দরকার টেকসই গণতন্ত্রের জন্য, আপনি কি বলেন? না, অংশগ্রহণমূলক তো হওয়া অবশ্যই উচিত। যে এটা তো ধরেন মানে আগে তো হয়েছিল দলীয় পরিচয়বিহীনভাবে নির্বাচনটা হতো। আওয়ামী লীগে কিন্তু এটা এই যে তারাই চালু করলো যে দলীয় প্রতীকে, এবার তো আবার এটি উঠে যাচ্ছে। এটা আবার উঠে যাচ্ছে আর কি। এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে। তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যদি দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগে ক্লিন ইমেজের যে সকল লোকজন আছে, তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি বিজয়ী হয়ে আসে, তাহলে এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখব। জি, একটু অনুষ্ঠান শেষ করতে চাই। নাজমুল, প্রথমে যে স্থানীয় সরকার নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, প্রতিযোগিতামূলক হয়, সেই জায়গাটায় আসলে মানে নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে যদি বলেন। শুনেন, লোকাল গভর্নমেন্ট নির্বাচনে প্র্যাকটিক্যালি এটা তো নির্বাচন কমিশনের ভূমিকাটা গৌণ। প্রশাসন, আপনি থানা বলেন, ডিসি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, এটা মারাত্মক কাজ করে। প্রশাসনটা যদি প্রপারলি ডিরেকশন পায় যে নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ করার জন্য তাদের কাজ করতে হবে, নট কোনো পক্ষ না। যদি এই জায়গায় গভর্নমেন্ট দাঁড়াতে পারে, প্রশাসন যদি সেই নির্দেশ ফলো করতে পারে, তাহলে বাংলাদেশে এই জায়গায় কি মনে করেন কিনা এই যে জামাত বলি, এনসিপি বলি, পরিষ্কার বলি একটু, বাংলাদেশে আমি রাষ্ট্রপতির সাথে তখনই আমরা পড়েছি, গবেষণায় আছে, আইয়ুব খানের সময়ও, ইভেন কি মিলিটারি গভর্নমেন্ট এরশাদের সময় লোকাল গভর্নমেন্ট নির্বাচনে ইন্টারফেয়ারেন্স হতো না, হয় না ইন্টারফেয়ারেন্স। শেষ নির্বাচনগুলোতে তো আমরা কিন্তু ভয়াবহ রকম কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এটা মানে কি বলা যায় যে এটা ইতিহাস ছাড়া এটা হয়েছে, মানে খবরদারি হয়েছে এবং দখল করতে হয়েছে। সরকারের পক্ষে দলীয় মার্কা দিয়ে যা ইচ্ছা তাই করছে, মনোনয়ন দেওয়ার নির্বাচনটা যেন অবাধ এবং সুষ্ঠু। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।